বিএনপি অবশ্য চাঁদাবাজি শব্দটা বলতে তারা শরম পায়, সেজন্য তারা এটাকে সমঝোতা বলে। তারা সমঝোতার ভিত্তিতে এই যে যাত্রার যাত্রীদের ভোগান্তি দেখার কেউ নেই। আমরা দেখতে পেলাম 1000 টাকা, 1400 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 2200 টাকা পর্যন্ত নিচ্ছে। জনগণের আকুতি দেখার কেউ নেই। এই সরকার হয়ে গিয়েছে আসালমের সরকার, এই সরকার হয়ে গিয়েছে আবার যারা বাংলাদেশটাকে দীর্ঘ 17 বছর লুট করেছে তাদের সরকার। এই সরকারকে জনগণ থেকে হাইজ্যাক করে নিয়েছে আসালম। এই সরকারকে জনগণ থেকে হাইজ্যাক করে নিয়েছে চিটাগং কোটা এবং কক্সবাজার কোটা। এবং আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর এই যে দুইজনের পাওয়ার স্ট্রাগল, এই পাওয়ার স্ট্রাগলের বলি হচ্ছে আমরা। সেজন্য আমরা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের সহযোদ্ধাকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আশিককে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, যেখানে আমরা যাদেরকে মামলা দিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে ঝিনাইদহে। তাদেরকে পুলিশ দূরে থাক, তাদেরকে ঘন দুধ চা দিয়ে টুস বিস্কুট থানায় বসে সেই সব ছাত্রদলের নেতাদের সাথে ওসি থানায় বসে তাদের সাথে দুধ চা এবং টুস বিস্কুট খায়। অথচ আমাদের নেতাকর্মীদেরকে বাসা থেকে নিরীহভাবে অপরাধ না করা সত্ত্বেও বাসা ভেঙে তুলে নিয়ে আসা হচ্ছে। এই যদি চলতে থাকে বিএনপির তাহলে সরকারকে স্পষ্ট করতে হবে এগুলো কি তাদের প্ল্যান কিনা। আমরা দেখলাম বিএনপির 25শে ডিসেম্বর বিএনপির বর্তমানে সরকার দলীয় প্রধানমন্ত্রী উনি এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখন উনার প্ল্যানের অংশ কিনা আইন বিভাগকে দলীয়করণ করা, উনার অংশ কিনা বিচার বিভাগ থেকে শুরু করে গরুবাজার পর্যন্ত দলীয়করণ করা, উনার অংশ কিনা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিকেট বোর্ড পর্যন্ত সবগুলোকে দলীয়করণ করা, এগুলো ওনাদের অংশ কিনা এই প্ল্যানকে স্পষ্ট করতে হবে। এই প্ল্যান আমরা দেখলাম আদতে সরকারের হাতে কোনো প্ল্যান নেই। এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে আসালম। অর্থাৎ এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। এই সরকারের ভিতরে অনেকগুলো সরকার নানা ভাগে এই সরকারকে ভাগ করে নিয়েছে। সুতরাং এই সরকার যদি মনে করে দেশটাকে যথাযথভাবে পরিচালনা করতে হবে তাহলে তারা জনগণের কাছে ফিরে আসতে হবে। আসালমের কাছে ফিরে গিয়ে সরকার টিকিয়ে রাখা যায় না। আসালম যদি সরকার টিকিয়ে রাখতে পারতো তাহলে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারতো। যদি প্রশাসনের দুষ্ট অংশ, প্রশাসনের সবাই না, আমলাদের দুষ্ট অংশ যদি সরকারকে টিকিয়ে রাখতে পারতো তাহলে 5ই আগস্ট হতো না। যদি ব্যবসায়ীদের দুষ্ট অংশ সরকারকে টিকিয়ে রাখতে পারতো তাহলে 5ই আগস্ট হতো না। এজন্য এই সরকার জনগণের যদি হতে না পারে তাহলে সরকারের প্ল্যানের মধ্যে এটাও থাকা উচিত, জনগণ যদি রাস্তায় নেমে আসে। এটা সত্য, প্রত্যেকদিন গণ অভ্যুত্থান হয় না, প্রত্যেকদিন রাস্তায় নেমে আসে না, কিন্তু রাস্তায় যখন মানুষ নেমে আসে তখন আসালম, আমলারা, মিলিটারি, পুলিশ প্রশাসন, কামান, হেলিকপ্টার পাঠিয়েও সরকার ঠিক রাখা যায় না। সেজন্য সরকারের প্ল্যানের মধ্যে এটিও রাখা উচিত যে জনগণ বিরোধী, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সরকার যে অবস্থান নিচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে রীতি পরিবর্তনের আগেই মানুষ তার বিকল্প বেছে নিবে। সেজন্য আমরা বলেছি সরকার যে কার্ডগুলো দিচ্ছে এই কার্ডগুলি কিছুদিন পরে উনু খেলা ছাড়া আর কোনো কাজে লাগবে না। এই কার্ডগুলো সরকার এই পর্যন্ত 8, 10টা, 12, 14টা মনে কার্ড দিয়েছে। উনু খেলতে লাগে 16টা কার্ড, আর 4টা কার্ড দিলে বাকি কার্ডগুলো হয়ে যাবে। মানুষ এখন আর এইসব কার্ড চায় না। মানুষ চায় সিকিউরিটি কার্ড, মানুষ চায় জাস্টিস কার্ড, মানুষ চায় এমপ্লয়মেন্ট কার্ড। মানুষকে আপনারা এমপ্লয়মেন্ট কার্ড যদি না দেন, মানুষ জাস্টিস কার্ড চায়, মানুষ সুবিচার চায়, মানুষ কর্মসংস্থান চায়, মানুষ এখন নিরাপত্তা চায়।
আমরা দেখলাম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সারা বাংলাদেশে যে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এভাবে চলতে থাকলে আমাদের কাছে আসলে মনে হয় মাঝে মাঝে আমরা কি বিএনপির আমলে আছি নাকি আওয়ামী লীগের আমলে আছি, এটা পার্থক্য করা আমাদের জন্য দুর্বিষহ হয়ে যায়। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, এই যে আপনারা নগ্নভাবে দলীয়করণ করছেন, সমঝোতার ভিত্তিতে যেভাবে সরকার চালাচ্ছেন, আপনারা জনগণের কাছে যান। 3 মাসের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া ভুয়া শুনতে হয়। 3 মাসের মাথায় আমরা তো পুলিশ প্রোটোকল ছাড়া, পুলিশ তো আপনাদের সামনে থাকে পুলিশের গাড়ি, আর এখন পুলিশের গাড়ি আমাদের পিছনে থাকে, আমাদেরকে এখন দৌড়ের উপরে রাখে, আর আপনাদের সামনে থাকে পুলিশের গাড়ি 3টা। পুলিশের 3টা গাড়ি সামনে থাকার পরও জনগণ আপনাদেরকে ভুয়া ভুয়া বলে। তার মানে পুলিশের গাড়িটা যখন সামনে থেকে পিছনে যাবে তখন পরিণতি কি হবে চিন্তা করেন তো একবার। মাত্র তো 3 মাস। সুতরাং জনগণ কি চায় সেটা শুনেন, জনগণ কি চায় সেটা শুনেন। বিরোধী দলকে দমন এবং নিপীড়নের যে আওয়ামী পন্থা আপনারা বেছে নিয়েছেন, এই পন্থা কাজ করবে না। এবং গণভোট আপনারা 70% জনগণের বিরুদ্ধে আপনারা গিয়েছেন। আপনারা মনে করেন জনগণ বোকা, আপনাদের দলের মানুষ ফ্রাস্ট্রেটেড আপনাদের উপরে। আপনাদের দলের মানুষরা আমাদের কাছে এসে দুঃখ করে যে কার জন্য পরিশ্রম করলাম। কিছুক্ষণ আগে ঝিনাইদহে এসছি, একটা জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করেছি, সেখানেও বিএনপির অনেক নেতাকর্মী এসে বলে গত 17টা বছর কার জন্য মামলা খাইলাম, জেল জুলুম খাটলাম। ফাঁসির আসামি ছিলেন বিএনপির এক নেতা, উনি এসে বলে এই দলটাকে দিকে যখন তাকাই মনে হয় না এই দলটার জন্য আমরা 17 বছর জেল জুলুম করেছি, খেটেছি। এই দলটার দিকে তাকালে মনে হয় না, এই দলটা মনে হয় অনেকটা আওয়ামী লীগের পোশাক পরে এই দলটা এখন পরিচালিত হচ্ছে। সুতরাং বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনাদের যে নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়ন জেল জুলুমের মধ্যে গিয়েছে, তারা কেন জেল জুলুমে গিয়েছে আপনারা সেই বিষয়টা আপনারা দেখেন। আপনারা নিজের মুখেই বলেছিলেন, মির্জা ফখরুল সাহেব বলেছিলেন ওনারা ক্ষমতায় আসলে ওনারা র্যাবকে বিলুপ্ত করবেন। আমরা দেখলাম ওনারা ক্ষমতায় আসার পরে ওনারা হচ্ছেন পুরান বোতলে নতুন মদ, শুধু বোতলটা চেঞ্জ করে আবার মার্কেটে ছাড়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি বেগম জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী, উনি বলেছিলেন উনি যদি ক্ষমতায় আসেন উনি হচ্ছেন বিচার বিভাগকে স্বাধীন করবেন। কিন্তু আমরা দেখলাম উনার পুত্র ক্ষমতায় এসে সরকার হয়ে বিচার বিভাগকে স্বাধীন তো করেনি নাই, ইউনূস সরকার যতটুকু স্বাধীন করছিলেন ওইটাকেও কেড়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার জানাজায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। আপনার মায়ের জানাজায় গণতন্ত্রের আপোষহীন সবার নেত্রী উনার জানাজায় 40 লক্ষ মানুষ হয়েছিল। আমি বিশ্বাস করি আপনিও চান বাংলাদেশের মানুষ বাঁধ ভেঙে আপনার জানাজায়ও মানুষ অংশগ্রহণ করুক। এর থেকে যদি কম হয় সেটা নিশ্চয়ই আপনার জন্য সম্মানের হবে না। আপনার যদি সম্মানটা আপনি রাখতে চান, আপনার আশেপাশে যেই কক্সবাজার সিন্ডিকেট, চিটাগং সিন্ডিকেট, অ্যাসালম সিন্ডিকেট রয়েছে তাদের সম্পর্কে সচেতন হন। বাংলাদেশের মানুষ এই 3 মাসে আপনাদের বিরুদ্ধে চলে গিয়েছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমরা বাংলাদেশের তৃণমূলের এনসিপি, ছাত্রশক্তি এবং যুবশক্তি, নারী শক্তিকে আশ্বস্ত করতে চাই, আপনাদের উপরে কোনো একটা আক্রমণ হওয়ার আগে আক্রমণটা আমাদের উপরে আগে হবে। আপনাদের জেলে জুলুমের জীবন হওয়ার আগে সেটা আমাদের আগে হতে হবে। সুতরাং আপনারা একা নন, আপনাদের উপরে একটা জুলুম হলে সবার আগে আমরা এগিয়ে আসব। আমাদের গতকালের কর্মসূচি ছিল একটা প্রেস কনফারেন্স করা, সেটা আমরা করতে পারিনি বলে আজকে আমরা পায়রা চত্বরে এসে প্রেস কনফারেন্স করে আমরা দেখিয়ে দিয়েছি। আমাদেরকে ভাত কি দিয়ে আমাদেরকে রুখবেন? আজকে রুখেন, আপনারা পারবেন না। একদিন রুখবেন, 2 দিন রুখবেন, 3 দিন বাধা দিবেন, 4 দিন বাধা দিবেন, আমাকে বাধা দিবেন, তারেক রেজাকে বাধা দিবেন, সাইফকে বাধা দিবেন, আমাদের রিফাত রশিদদেরকে বাধা দিবেন। কেউ না কেউ আবার উঠে দাঁড়াবে এই ইনসাফের বার্তা নিয়ে। এই ঝিনাইদহ থেকে আবার কেউ না কেউ উঠে দাঁড়াবে। সুতরাং বাধা দিয়েন না, বাধা দিলে লড়াইটাই বাঁধবে, দিন শেষে কোনো লাভ হবে না।
আমরা এবং আপনারা যখন এখানে লড়াই করছি, আপনারা যখন আমাদের ইনসাফের পথে বাধা আমাদেরকে দিচ্ছেন, তখন আওয়ামী লীগ ভারতে বসে তারা হাসে। প্রিয় ঝিনাইদহবাসী, তারেক রেজাকে আওয়ামী লীগ সরকার ও জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে তাদেরকে থামাইতে পারে নাই। সুতরাং এই জুলাই অভ্যুত্থানের পরে তারেক রেজা, অয়ন এবং রাশেদদের উপরে এই বিচার বিভাগীয় অপশাসন যেটা শুরু হয়েছে, যে টেক্সটবুক এক্সাম্পল বিএনপি সরকার সে শুরু করেছে, আমরা বিশ্বাস করতে চাই, আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলতে চাই, আপনারা একানুন, আপনারা প্রস্তুত থাকুন। এই সরকার যদি তাদের এই অবিচার, অন্যায়, অপশাসন আমাদের উপরে নিয়ে আসে, আমরা বসে থাকবো না, আমরা সেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। এবং আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা একানুন, আপনারা সবসময় আমাদেরকে পাশে পাবেন। এবং ঝিনাইদহের প্রত্যেকটি উপজেলার, প্রত্যেকটি ইউনিয়নের, প্রত্যেকটি ওয়ার্ডের সবাইকে, বাংলাদেশের মুক্তিকামী জনগণকে বলতে চাই, ইনসাফকামী জনগণকে বলতে চাই, আপনারা এনসিপিকে যোগ দিন। এনসিপি আপনার ইনসাফ লড়াই, আপনার হয়ে আমরা আপনাদের লড়াই করব। বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো তার যে বিনোদন ম্যাগাজিন, প্রথমে তার নাম ছিল আলপিন, এরপরে রসালো হলো, রসযোগ আলো। রসালো বন্ধ হয়ে গিয়েছিল, আবারও সেই রসালো বাজারে এসেছে, সেটা নতুন করে চালু করা হয়েছে। আমরা ওই পত্রিকা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওর সূত্রপাত করছি না। আলোচনার সাবজেক্ট হচ্ছে রসালোতে তারা একটা খুবই মজার পাতা তৈরি করেছে, যে পাতাতে আওয়ামী লীগ, এনসিপি, জামাত, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ এবং মানে ইনকিলাব মঞ্চ, বিভিন্ন প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ বিতর্কিত ডাকসু নেতাও রয়েছে। বিতর্কিত যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের মন্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে ওই যে ভাইরাল হওয়া রাগকোল্লা, ওই ব্যক্তির ডায়লগ নিয়ে সুন্দর একটা কার্টুন উপস্থাপনা করেছে, যেখানে মূলত বাংলাদেশের প্রকৃত রাজনীতির যে চিত্র, সেই চিত্র ফুটে উঠেছে। এই চিত্রটা আরও ব্যাপক বিস্তৃত হতে পারত, কিন্তু যতটুকু তারা প্রকাশ করেছে এটুকুই বেশ মজার। এবং এই মজার উপলক্ষটা আমরা যখন ঈদ উৎসব করছি, তখন ঈদে একটা নতুন বিনোদন তৈরি করতে পারে। ঈদের বিনোদনের জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কীরকম সার্কাস হয় এবং সার্কাসগুলোকে কিভাবে ব্যঙ্গ করা যায়, সেগুলো আমরা একটু আলোচনা করে ঈদ বিনোদন নেয়ার চেষ্টা করব। ঈদে রাজনৈতিক বিনোদন, সেটা নেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। ছিলাম রসালোর কার্টুন, এবং সেই কার্টুনে যে সকল মানে ব্যক্তি এবং বক্তব্যগুলো এসেছে, আমি কারো কোনো ব্যক্তির নামই বলবো না, আপনারা বুঝে নেবেন যে এই বক্তব্যগুলো দিয়ে, মানে এই বক্তব্যগুলো দিয়ে কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কোন ছাত্র নেতা কিংবা কোন আলোচিত নেতা তাকে বোঝানো হচ্ছে। প্রথমে আমরা চলে যাই যে সাবজেক্টে, সেখানে একজন দাড়ি টুপিওয়ালা একজনের ছবি দিয়ে সেখানে বলা হচ্ছে যে তুমি এমন একটা ব্যক্তি প্রায়ই উল্টাপাল্টা কথা বলো। রাশমিকা মান্দানা নামের বলিউডের এক নারীর রূপে তুমি মুগ্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তুমি কি ব্যক্তিগতভাবে হেট করো? ঠিক না বেঠিক? রাগকোল্লা। এই কথা দিয়ে কাকে বোঝানো হচ্ছে খুব সহজেই আপনারা বুঝে নিচ্ছেন। এরপরে যাকে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে তুমি এমন একজন ব্যক্তি যে একই পোজে কয়েক লাখ ছবি তুলতে পছন্দ করো। পালিয়ে ফখরুল সাহেবের বাসায় যাওয়ার ইচ্ছা থাকলেও এখন তুমি পালিয়ে দেশের বাইরে চলে গেছো। কাকের সাথে তোমার একটা আত্মিক সম্পর্ক আছে। মাসুদ নামের ব্যক্তিদের ভালো হওয়া নিয়ে তুমি খুব হতাশাই ভোগো। ঠিক না বেঠিক? রাগকোল্লা। এতেও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কাকে বলা হচ্ছে। এরপরে আসি আরেকটা বিষয়ে। এখানে বলা হচ্ছে তুমি এমন একটা ব্যক্তি যার মেয়র হওয়ার খুব শখ, এই জন্য নিজেকে সুযোগ পেলেই মেয়র ঘোষণা করো। কোনো অনুষ্ঠানে ঠেলাঠেলি করে হলেও তুমি লাইনের সামনে নিজের জায়গা দখল করে নাও। জন্মদিনের মোমবাতি নেভানোর ব্যাপারে তোমার দক্ষতা খুব কম। তুমি গুরুত্বপূর্ণ জায়গাতেও লেট করে পৌঁছাও। ঠিক না বেঠিক? রাগকোল্লা। এটাও আপনারা বুঝে নেবেন যে এটা কাকে বলা হচ্ছে। এবার চলুন মানে বিস্ময়কর প্রতিভা বাংলাদেশের, তাকে নিয়ে যেভাবে লেখা হচ্ছে এটাও বেশ মজার। যেখানে বলা হচ্ছে তুমি এমন একটা ছেলে যে ইউরেনিয়াম নিয়ে পারমাণবিক বোমা বানিয়ে একটা দেশ উড়িয়ে দিতে চাও।
আবার নিজেকেই বাঁচাতে পারো না। ডাকসু সাহিত্য সম্পাদক হয়েও বাংলা 12 মাসের নাম বলতে পারো না। তোমার পছন্দের কাজ হলো মব সংগঠিত করা, ঠিক না বেঠিক? রাগ করলা? এরপরে আর দুইটা বলবো, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে দুধের বোতল নিয়ে এক মানে রাজনৈতিক পণ্ডিত, তিনি তার ছবি দেয়া হয়েছে, সেখানে তার মানে কার্টুন, সেখানে বলা হচ্ছে তুমি এমন একজন ব্যক্তি যে খুব ভালো একজন ব্যবসায়ী। প্রসূতি মায়েদের তাদের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে তুমি একজন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ। তুমি মনে করো কাজী নজরুল ইসলাম তেমন বিখ্যাত না, খুব কম মানুষই তাকে চেনে, প্রায়ই উল্টাপাল্টা কথা বলে ট্রলের শিকার হও, ঠিক না বেঠিক? রাগ করলা? এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যিনি কাজী নজরুল ইসলামকে তুচ্ছ করেছেন, তা কাজী নজরুলকে চেনে না, এবং একজন ওই তথাকথিত নেতার কবর দেওয়ার ফলে ওই কবরকে দেখার উদ্দেশ্যে বাংলার কোটি কোটি মানুষ গিয়ে জানতে পারছে যে ওখানে একজন কাজী নজরুল নামে লোক আছে। এই লোকটা আসলে কে, কি করত, কাজী নজরুল ইসলাম আসলে কি, এই ব্যাপারগুলো আসলে বুঝছে ওই মানে পৃথিবী বিখ্যাত গ্রেট নেতার কবর হওয়ার পরে, এবং বুঝছে যে তার কবরের পাশে কাজী নজরুলকে কবর দিয়ে কাজী নজরুলকে মোটামুটি পরিচিত করে তোলা হচ্ছে। শেষ ব্যাপারে আসি, এই ব্যাপারটা তিনি একজন ক্রিকেটার, এটুকুই বলতে পারি। সেখানে বলা হচ্ছে তুমি এমন একটা ব্যক্তি যে টাকা ছাড়া প্রায়ই কিছু বোঝো না। শোরুম উদ্বোধন তোমার প্রিয় কাজ। রাজনীতিতে নেমেই ধরা খাইছো। দেশে যখন ছাত্ররা মারা যাচ্ছিল তখন তুমি কানাডায় চুপ করেছিলা, ঠিক বললাম কিনা? রাগ করলা? এটা যে কাকে বলা হচ্ছে সেটা আমরা খুবই বুঝতে পারছি। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে টার্গেট করা হয়েছে মূলত আওয়ামী লীগ, জামাত, এনসিপি, ইনকিলাব মঞ্চ, ডাকসু, এই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে, এবং টার্গেটটা যে খুব একটা মানে অযাচিত টার্গেট কিংবা ভুলভাল, সেটা খুব একটা, ওই ক্রিকেটারের ব্যাপারটা মানে একটু বোধহয় কম জমেছে, আরেকটু জমানোর সাবজেক্ট যদি এখানে ইনক্লুড করা হতো, কিংবা এর চাইতেও অনেক বিখ্যাত ক্যারেক্টার রয়েছে, বিখ্যাত তো না, কুখ্যাত ক্যারেক্টার রয়েছে যাদেরকে নিয়ে এই ব্যাপারগুলো আরো বেশি জমানো যেত, সেটা তাদের ইচ্ছা। কিন্তু ঈদটাকে মোটামুটি জমানো যায় বোধহয়। আমরা এই ঈদটাকে ইউরেনিয়াম সমৃদ্ধ ঈদ বলতে পারি, আমরা এই ঈদটাকে বলতে পারি যে মায়েরা বুকের দুধ শিশুকে খাওয়ায় না বলে মানে শিশুদের যে শক্তি, সেই শক্তি তৈরি হচ্ছে না, সেই কারণেই শিশুরা হামে মারা গেছে। আমরা বলতে পারি কাজী নজরুল আসলে তাকে কেউ চেনে না, মানে সাউমাউ এই কবরটা দেওয়ার পরে কাজী নজরুলকে চেনা শুরু করেছে মানুষ, এই ব্যাপারগুলো আমরা বলতে পারি। কিংবা আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সকালবেলায় উঠে মদ দিয়ে কুলি করে, এই ব্যাপারটাও বেশ মজার। এখন সেই মজাটা আমাদের মাঝে ছড়িয়ে পড়ুক, তবে সেই মজার মাধ্যমে কোনো ব্যক্তিকে আক্রমণ কিংবা ব্যক্তির প্রতি অশ্রদ্ধা, এটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। আমরা চাই সমাজে একটা সহ অবস্থানের পরিবেশ তৈরি হোক। দর্শক, সবাইকে ঈদ মোবারক জানিয়ে